প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোনো স্থায়ী পদ নয়। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয়। কেউ এখানটায় আমাকে মানে 99 বছরের লিজ দিয়ে বসে নেই। যাকে ভালো মনে হবে তাকেই প্রদেশ সভাপতি করবে। আমি প্রদেশ সভাপতির লালায়িত নই। ডাকতেই পারে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোনো স্থায়ী পদ নয়। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয়। কেউ এখানটায় আমাকে মানে 99 বছরের লিজ দিয়ে বসে নেই। যাকে ভালো মনে হবে তাকেই প্রদেশ সভাপতি করবে। আমি প্রদেশ সভাপতির লালায়িত নই। আমি কংগ্রেসের একজন কর্মী। কোন পদের জন্য অধীর চৌধুরী লালায়িত নয়। বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার কংগ্রেস মানুষ আপনারা জেনে রাখুন, আমি অধীর চৌধুরী কোনো পদের জন্য কোনোদিন লালায়িত ছিলাম না, আজও নেই, আগামী দিনেও থাকবো না। সঙ্গে রাজ্যপালের কথা যে জরুরি বৈঠক এবং শ্বেতপত্রের দাবি রাজ্যপালের অর্থনৈতিক জরুরি অবস্থার ইঙ্গিত দিচ্ছে রাজ্যপাল। এই রাজ্যের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে জরুরি অবস্থা তৈরি হয়েছে। অর্থনৈতিক জরুরি অবস্থা রাজ্যপাল তো ঠিক করতে পারে না যে কোনটা আর্থিক জরুরি অবস্থা, সেটা রাজ্যপাল ঠিক করতে পারে না। ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষে আরো রাজ্য আছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গতে আর্থিক জরুরি অবস্থা কেন, তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে তো হয় না। ভারতবর্ষের সংবিধান আছে, আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, কনস্টিটিউশনাল আছে, ফাইন্যান্সিয়াল আছে, ন্যাশনাল ইমার্জেন্সি আছে। একটা ন্যাশনাল ইমার্জেন্সি, একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। কিন্তু কেন সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে, এটা ঠিক মান্যতা পাবো আমার কাছে মুশকিল, এটা বুঝতে পারলাম না। রাজ্যপালের বক্তব্য যে রাজ্যে আয়ের থেকে ব্যয় অনেক বেশি, সেটা রাজ্যপালের দেখার দায়িত্ব তো নয়। সেটা ভারতবর্ষের অর্থ বিভাগ দেখবে, অর্থমন্ত্রী আছে, ভারতবর্ষের আছে, ফিনান্স কমিশন আছে, তারা দেখবে। এগুলো কিন্তু রাজ্যপালের সাবজেক্টের মধ্যে পড়ে না। আয়ের থেকে ব্যয় বেশি না ব্যয়ের থেকে আয় বেশি, এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের তো নয়। রাজ্যপাল নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এগুলো করছেন বলে আমি মনে করি। এসব ফালতু জিনিসকে সমর্থন করা যায় না। 3টে যে আইন আনা হচ্ছে, এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল, এটা উচিত না। এই কমিটিতে আমরা মেম্বার ছিলাম, তখনও বলেছিলাম যে আরো অপেক্ষা করুন। ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত। হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো, তার কবে ইংলিশ তর্জমা হবে জানি না, আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না। এতদিনের অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না। বড় বড় যারা আইন বিশারদ, তাদেরকে এই ব্যাপারে আরো বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক। ভারতবর্ষে যারা বিচার ব্যবস্থা আছে, তাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে চর্চা করা হোক। সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ, তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে। না হলে এই আধা সেদ্ধ, আধা পক্ক, আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্ম বেশি দেবে। আমরা কেউ আইন বিশারদ নই, ফলে আইনের খুঁটিনাটি বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না। কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার। প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার, প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার, এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে, হাইকোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের সঙ্গে মতামত নিয়ে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেগুলো সংশোধন করা দরকার। সেই বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে চালু করা উচিত। হঠাৎ করে 1 জুলাই থেকে চালু করে দিলাম, আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে, বিড়ম্বনা বাড়বে। এই বিষয়টাকে সঙ্গে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত। ফলে এই বিষয়টাই সাবধানে এগোনো উচিত বলে আমি মনে করি। এটা খুব জটিল বিষয়, এটা খুব ট্রিকি ইস্যু, এটাকে সাবধানতার সঙ্গে
এই বিষয়টাকে ডিল করা উচিত বলে আমি মনে করি। লোকসভায় রাষ্ট্রপতি যে অষ্টাদশ লোকসভার সূচনা সেখানে তার অভিভাষণে এই উল্লেখ করেছে। দেখুন, রাষ্ট্রপতি তো সরকারের কথা বলে, রাষ্ট্রপতির নিজের কিছু ভাষণ থাকে না। এটা সরকারের এজেন্ডা আমরা জানি, তাই সরকার তাদেরকে রাষ্ট্রপতির ভাষণে এগুলোকে ইনক্লুড করিয়েছে। কিন্তু বাস্তব সমস্যাটা আমাদের বুঝতে হবে। আজকে কোর্টে যান, কোর্টের লয়ারকে বোঝে কিনা আমার জানা নাই। কাল থেকে ন্যায় সংহিতা, এই সংহিতা এগুলো বুঝবে কিনা আমার জানা নাই। আমি তো কমসে কম বুঝি না, এটুকু বলতে পারি, বিস্তারিতভাবে বুঝি না। কোনো বড় বড় আইনজ্ঞ তারা হয়তো বুঝতে পারে। এটার উপরে অনেক সংশোধন দেওয়া হয়েছিল, সরকার বলছে আমি সংশোধন মেনে নিয়েছি, কিন্তু তারপরেও যদি সড়গড় না হয় বিষয়টা, তাহলে কিন্তু মুশকিল। তাই বিষয়টাকে সড়গড় করতে হবে। কোর্ট, আইনজ্ঞ, মানুষ, সকলকে যেটাকে সড়গড় করতে হবে। অর্থাৎ এটার জন্য লিটারেসি দরকার। ফাইন্যান্সিয়াল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল, ডিজিটাল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল, সেই রকম এই লিটারেসি, অর্থাৎ নতুন যে আইন আসছে, এই লিগাল যে লিটারেসি, এগুলো মানুষের বোঝা দরকার। আমি এটা মনে করি এটা খুব বিষয়টা সেন্সিটিভ এবং জটিল। এই ব্যাপারে হড়বড় না করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। ডাকতেই পারে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ কোনো স্থায়ী পদ নয়। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয়। কেউ এখানটায় আমাকে মানে 99 বছরের লিজ দিয়ে বসে নেই। যাকে ভালো মনে হবে তাকেই প্রদেশ সভাপতি করবে। আমি প্রদেশ সভাপতি লালায়িত নই, আমি কংগ্রেসের একজন কর্মী। কোন পদের জন্য অধীর চৌধুরী লালায়িত নয়। বাংলার সর্বস্তরের মানুষ, বাংলার কংগ্রেস মানুষ আপনারা জেনে রাখুন, আমি অধীর চৌধুরী কোনো পদের জন্য কোনোদিন লালায়িত ছিলাম না, আজও নেই, আগামী দিনেও থাকবো না। তিনটে যে আইন আনা হচ্ছে, এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল, এটা উচিত না। এই কমিটিতে আমরা মেম্বার ছিলাম, তখনও বলেছিলাম যে আরো অপেক্ষা করুন। ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত। হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো, তার কবে ইংলিশ তর্জমা হবে জানি না, আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না। এতদিনের অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না। বড় বড় যারা আইন বিশারদ, তাদেরকে এই ব্যাপারে আরো বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক। ভারতবর্ষে যারা বিচার ব্যবস্থা আছে তাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে চর্চা করা হোক। সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ, তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে। না হলে এই আধা সেদ্ধ, আধা পক্ক, আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্ম বেশি দেবে। আমরা কেউ আইন বিশারদ নই, ফলে আইনের খুঁটিনাটি বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না। কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার।